বিভান মেয়েটার কাঁধ থেকে মাথা তুলে তাকালো তার পানে। দৃষ্টি শীতল হলো রূপন্তীর, তবে সে উত্তর দিল না কোনো। বিভানের দৃষ্টি ধীরে ধীরে অদ্ভুত নেশালো হলো। এই খোলা আকাশের নিচে চাঁদের আলোয় মেয়েটাকে যেন আরো আবেদনময়ী এবং মোহনীয় লাগছে। কেমন ঘোর লেগে যাচ্ছে ছেলেটার। হৃদয়ে নিষিদ্ধ সব অনুভূতিরা মাথা চারা দিয়ে উঠেছে এই মুহূর্তে। বিভান নিজের হুঁশ হারালো, মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। হৃদয়ে নিষিদ্ধ সব অনুভূতিরা মাথা চারা দিয়ে উঠেছে এই মুহূর্তে। বিভান নিজের হুঁশ হারালো, মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। মেয়েটার নরম হালকা গোলাপি রঙা উষ্ঠ জোড়া কাঁপছে তিরতিরিয়ে। বিভানের ঘোর লাগলো আরো। তৎক্ষণাৎ নিজ উষ্ঠ জোড়া দ্বারা আয়ত্তে নিল রূপন্তীর কম্পমান পাতলা উষ্ঠ জোড়া। আজ আর মেয়েটাও বাধা দিল না তাকে। অবশ্য বাধা দিতে চেয়েও সে বাধা দিতে পারল না। বিভানের সংস্পর্শে এসে কেমন বিবশ হয়ে উঠেছে তার দেহ মন। ছেলেটা খুব যত্ন করে রূপন্তীর উষ্ঠ জোড়া শুষে নিতে শুরু করলো। নিজ উষ্টের ঘর্ষণে নাজেহাল করে তুলতে শুরু করলো তাকে। অনুভূতির জোয়ারে নাজুক হয়ে পড়ল মেয়েটা। খামচে ধরল বিভানের পিঠ। মধ্যরাত, চারদিকে শুনশান নীরবতা বিরাজমান। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব ধরে রাখতে রাস্তার পাশে পাশে জ্বলে যাচ্ছে ল্যাম্প পোস্টগুলো। বিভান আর রূপন্তী বাড়ি ফিরল কেবলই। নদীর ধারে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজ ছিল বিভান। কিন্তু বাড়িতে প্রবেশের মুহূর্তেই তার মেজাজে শুকনো একটা সুই দ্বারা আঘাত করে নিজের কক্ষের পানে পা বাড়ালো রূপন্তী। ভ্রু কুঁচকালো বিভান, কপালে ভাঁজ ফেলে শুধালো, ওদিকে কোথায় যাচ্ছ? কেন আমার রুমে? বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো, বিভ্রান্ত হয়ে বলল, তুমি আজ আমার রুমে ঘুমাবে না? এ পর্যায়ে রূপন্তীর কপালেও ভাঁজ পড়ল। ভ্রু যুগল কুঁচকে সে বলল, আপনার রুমে কেন ঘুমাবো? আমি তো আপনার থেকে সময় চেয়ে নিয়েছিলাম। বলেছিলাম নিজেকে সামলে, আপনাকে অনুভব করে, আপনাকে ভালোবেসে আপনার সাথে নতুন এবং সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করব। বিভান চোখ বড় বড় করলো, বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো, তোমার সময় না এখনো শেষ হয়নি? না। তাহলে নদীর ধারে আমাকে চুমু খেলে কেন? রূপন্তী চোখ ছোট ছোট করলো, কপাল কুঁচকে রেখেই বলল, আমি কোথায় চুমু খেলাম? চুমু তো খেলেন আপনি। থতমত খেয়ে গেল বিভান। সত্যি বলতে চুমু তো সেই খেয়েছিল। ছেলেটা এলোমেলো দৃষ্টি ফেললো, ফের বলল, কিন্তু তুমি তো আমাকে বাধাও দিলে না। রূপন্তী কিছুটা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, বারণ করলেও আপনি শুনতেন নাকি? যাই হোক, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। রূপন্তী চলে গেল। বিভান ভেবলার ন্যায় চেয়ে রইল তার পানে। কোথায় নদীর ধারে তাকে চুমু খাওয়ার সময় মেয়েটার কোনো বাধা না দেওয়ায় সে ভেবেছিল তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। রূপন্তী আজ তার সাথে ঘুমাবে, আজ থেকে ভালোবাসবে তাকে। অথচ মেয়েটা তার আশায় এক বালতি পানি ঢেলে নিজ কক্ষে চলে গেল। কপাল সবই কপাল। ভোরের আলো ফুটেছে। আধারে ঢাকা আকাশটায় ধীরে ধীরে স্থান করে নিতে শুরু করেছে উজ্জ্বল সূর্যটা। বিভানের ঘুম ভেঙে গেল এই ক্ষণেই। বাড়ির পাশ থেকেই কিসের যেন একটা আওয়াজ এলো, যার দরুন আর ঘুমিয়ে থাকা সম্ভব হলো না তার। বিরক্ত হলো ছেলেটা। এই ভোরে সকলের ঘুম ভাঙিয়ে কে কি করছে কে জানে। চোখ মুখ খিচিয়েই বিছানায় উঠে বসলো সে। হাত বাড়িয়ে পানি খাওয়ার উদ্দেশ্যে বিছানার পাশে টেবিলের উপরে জগটা ধরলো সে, কিন্তু জগটা খালি। বিভানের বিরক্তিবোধ বাড়ল। বিছানা ছেড়ে নামলো সে। জগটা হাতে নিয়ে ঢুলুঢুলু গায়ে গিয়ে দাঁড়ালো রান্নাঘরে। সম্মুখে তাকাতেই চোখ থেকে ঘুমের রেশ উবে গেল তার। রূপন্তী রান্নাঘরে আগে থেকেই রয়েছে, হাত চালিয়ে বানাচ্ছে কিছু। অবাক হলো বিভান। মেয়েটা তবে রোজ এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? অবশ্য মেয়েটাকে আগেও বেশ ভোরে ভোরে উঠতে দেখেছে সে, কিন্তু তখন ভালোবাসা না থাকার বিষয়টা অতটা চোখে লাগেনি। আজ লাগছে। বিভানের মায়া হলো। এগিয়ে গিয়ে পিছন জড়িয়ে ধরলো মেয়েটাকে।
চমকে উঠল রূপন্তী। আকস্মিক ঘটনায় হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তার। এভাবে এত সকালে কে জড়িয়ে ধরলো তাকে? মেয়েটা তাৎক্ষণিক ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। বিভানের ঘুমন্ত মুখশ্রী দর্শনে স্বস্তি কিছুটা পেল সে। ছেলেটা আরো গাঢ়ভাবে রূপন্তীকে জড়িয়ে নিল নিজের সাথে, হাত রাখলো উদরে, ঘুমু ঘুমু কণ্ঠে বলল, গুড মর্নিং বেব। রূপন্তী হাঁসফাঁস করে উঠল। হঠাৎ এমন গাঢ় স্পর্শে ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে উঠল বেশ। তবে সে তা প্রকাশ করলো না, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো বিভানের স্পর্শের সাথে। এভাবেই তো একটু একটু প্রচেষ্টায় সে মানিয়ে নিতে পারবে সবকিছুর সাথে, অনুভব করতে পারবে বিভানকে। আর যদি নিজের চেষ্টা না করে শুধুমাত্র নিজের ভিতরের অস্বস্তি বোধে ছেলেটাকে দূরে ঠেলে দেয়, তবে তাদের মধ্যে দূরত্ব বাড়বে, বই কখনো কমবে না। অপ্রস্তুত ভঙ্গিতেই নিজের উষ্ঠে হাসি ফুটিয়ে তুলল রূপন্তী, কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, গুড মর্নিং। বিভান মুখ গুজল মেয়েটার ঘাড়ে, মৃদু স্বরে বলল, কাল থেকে তোমাকে আর এত ভোরে উঠে সকালের খাবার তৈরি করতে হবে না। কাল থেকে সকালের নাস্তা আমরা বাইরেই করব। কিন্তু আপনি তো বাইরে খেতে পারেন না, পেটে সমস্যা হয়। এক বেলা খেলে কিছু হবে না। রূপন্তী নিজেকে ছাড়িয়ে নিল বিভানের বন্ধন থেকে, পিছন ঘুরে তার পানে তাকিয়ে বলল, ওই এক বেলাও বাইরে খেতে হবে না আপনাকে। বাকি 2 বেলার রান্না যখন আমি করতে পারবো, তখন এই এক বেলার রান্নাও করতে পারবো, আমার সমস্যা হবে না। কিন্তু বিভানের কথার মধ্যে আবার ঘুরে গেল রূপন্তী। তার কণ্ঠ রোধ করে বলল, এত সকালে ঘুম থেকে উঠে এলেন যে? ওই কিসে যেন একটা ঘুম ভেঙে গিয়েছিল। ওহ আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নিন তাহলে, আমি একটু পর খেতে দিচ্ছি। বিভান আরো কিঞ্চিত সময় নিয়ে দাঁড়িয়ে রইল ওই স্থানেই, অতঃপর চলে গেল ফ্রেশ হতে। রাত্রি ঘনিয়েছে, যদিও সময়টা এখনো গভীর রাতের দিকে পা বাড়ায়নি। ঘড়ি কাঁটায় টিকটিক টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 10টা। বিভান এসে বসলো খাবার টেবিলে, নাক টেনে গন্ধ শুকে বলল, কি রান্না করেছো আজ? উষ্টে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল রূপন্তী, প্লেটে খাবার দিতে দিতে বলল, আপনার পছন্দের খিচুড়ি আর ইলিশ মাছ। বিভান প্রফুল্ল হলো, প্লেট টেনে খাবার মুখে তুলতে নিয়েও থেমে গেল সে। তাকালো রূপন্তীর পানে, নরম স্বরে বলল, তুমি খাইয়ে দাও প্লিজ। রূপন্তী ইতস্তত করলো। আপনি নিজের হাতে খেয়ে নিন। রূপন্তী ফেলতে পারল না বিভানের আবদার। মস্তিষ্ক তাকে না বলতে বলেও হৃদয়ে বাধা হয়ে দাঁড়ালো। এগিয়ে এসে সে বসলো ছেলেটার পাশে, খাবার প্লেটটা হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা খাইয়ে দিচ্ছি, হা করুন আপনি। বিভানের হৃদয় উৎফুল্ল হলো। এই তো একটু একটু করে তাদের সম্পর্কটা ঠিক হতে শুরু করেছে। রূপন্তীও হয়তো ভালোবাসতে শুরু করেছে তাকে। বিভান আর দেরি করলো না, প্রফুল্ল চিত্তে হা করলো সে। রূপন্তীও ছোট ছোট লোকমা তুলে দিতে শুরু করলো তার মুখে। সুন্দর উজ্জ্বল একটা দিন, সূর্যটা তার তেজস্বী কিরণে আলোকিত করে তুলেছে প্রকৃতি, সেই সাথে ছড়িয়ে দিয়েছে নিজের উষ্ণ আভা। ইমাদের জন্মদিনের পর কেটে গেছে প্রায় দিন সপ্তাহ খানেকের মতো। এর মধ্যে ছেলেটার আর দেখা পাওয়া যায়নি। না সে কারো কল ধরছে, আর না কারো সাথে নিজে থেকে যোগাযোগ করেছে। দোলার প্রথম 2 দিন দেখা না পাওয়া গেলেও তারপর থেকে দেখা পাওয়া গেছে। মেয়েটা নিজেকে সামলে সকল কষ্টকে চেপে রেখে স্বাভাবিকভাবেই নিজের দৈনন্দিন জীবনে সকল কার্যক্রম শুরু করেছে আবার। কিন্তু ইমাদ ছেলেটা সেদিনের পর একদম নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। প্রথম 2-3 দিন ইমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করতে না পারলে তার বাড়ির লোকদের সাথে তার বাড়ির লোকদের থেকে খোঁজ খবর নিয়েছে। তবে সরাসরি কেউ তার কাছে যায়নি। সবাই ভেবেছে এই মুহূর্তে ছেলেটাকে একটু একা থাকতে দেওয়া উচিত। এত বড় একটা ধাক্কা খাওয়ার পর নিজেকে সামলে নেওয়ার জন্য একটু সময় দেওয়া উচিত। কিন্তু এখন এই একা থাকাটা বোধ হয় একটু বেশি হয়ে যাচ্ছে।
এভাবে চলতে থাকলে তো ছেলেটা একসময় মানসিক রোগী হয়ে উঠবে। যাই হোক না কেন, এখানে ইমাদের তো দোষ ছিল না, সেও তো ভালোবেসেছিল, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। তাছাড়া সব কিছুর ঊর্ধ্বে ইমাদ তাদের বন্ধু, আগে বন্ধুত্ব তারপর অন্য কিছু। সব দিক বিবেচনা করেই দুলা, রূপন্তী, এলিনা এবং জ্যাক সিদ্ধান্ত নিয়েছিল আজ তারা ইমাদদের বাড়িতে যাবে, তার সাথে দেখা করে তাকে বোঝাবে, অতীতকে ভুলে সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। কিন্তু তাদের এ শীত বাঁধ সাধল বিভান। সে জানালো সে আগে একাকী কথা বলতে চায় ইমাদের সাথে, তারপর অন্যরা না হয় কথা বলবে। বিভানের এই কথার উপরে কেউ আর কিছু বলেও নি। বলুক, আগে সেই না হয় ইমাদের সাথে কথা বলুক, তারপর তারা সবাই মিলে বলবে। সিদ্ধান্ত অনুযায়ী বিভান এলো ইমাদদের বাড়িতে। কলিং বেল চাপতেই রেবেকা বানু দরজা খুললেন। বিভানকে দেখেই প্রফুল্ল হলেন তিনি, হাসি মুখে বললেন, আরে বিভান যে, অবশেষে তোর মনে পড়লো আমাদের কথা। কতদিন পর এলি বাবা এ বাড়িতে। মামির কথায় সৌজন্য সূচক ঠোঁট টেনে একটু হাসলো ছেলেটা। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ইমাদ কোথায় মামি? ওর সাথে দরকার ছিল একটু। আছে ওর ঘরেই। কি জানি কি হয়েছে ছেলেটার, কিছুদিন ধরে ভালোভাবে খায় না, ঘুমায় না, আমাদের সাথে কথা বলে না, বাড়ির বাইরে বের হয় না। রেবেকা বানুর চিন্তিত কণ্ঠস্বর। দীর্ঘশ্বাস ফেলল বিভান। ইমাদের কক্ষের পানে পা বাড়িয়ে বলল, আমিও রুমে যাচ্ছি, দেখি কি হয়েছে ওর। বিভান চলে গেল। রেবেকা বানু আর সময় নষ্ট না করে চঞ্চল পায়ে এসে দাঁড়ালেন মেয়ের কক্ষের সম্মুখে। ইমার দরজাটা এখনো আটকানো। বেলা গড়িয়ে দুপুরের দিকে পা বাড়ালো, আর এ এখনো ঘুমাচ্ছে। রেবেকা বানু হাত উঁচিয়ে ধাক্কা দিলেন দরজায়, কণ্ঠে ধ্বনি তুলে ডাকলেন, ইমা, এই ইমা। ইমা তবু উঠল না। এবার একটু জোরে সোরেই দরজায় আঘাত করলেন রেবেকা বানু, চড়া গলায় ডাকলেন, ইমা, এই ইমা, উঠবি নাকি আমি এখনই দরজা ভেঙে ফেলবো। ইমার ঘুম ভাঙল। তার এত সুন্দর ঘুমে ব্যাঘাত ঘটানোতে মায়ের উপর বিরক্ত হলো বেশ। চোখ মুখ কুঁচকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ঘুমু ঘুমু চোখ মুখে এসে খুলল দরজাটা। বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? বিভান এসেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ইমার আখি জোড়া থেকে ঘুমেরা বিদায় নিল মুহূর্তেই। চোখ বড় বড় হয়ে গেল তার। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, ইভান ভাইয়া এসেছিল আমাদের বাড়িতে? হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ইমার চোখ দুটো চকচক করে উঠল। কতদিন পর বিভান এসেছে এ বাড়িতে। সে আর দেরি করলো না, ছুটে গেল ওয়াশরুমের পানে ফ্রেশ হতে। বিভান এসে দাঁড়ালো ইমাদের কক্ষের সম্মুখে। দরজাটা ভিতর থেকে আটকানো। ছেলেটা হাত উঠিয়ে দরজায় আঘাত করলো, গলা উঁচিয়ে ডাকলো, ইমাদ, ইমাদ, দরজা খোল। স্বল্প সময়ের ব্যবধানে ইমাদ দরজা খুলল। বিভানকে দেখে শুল্ক উষ্ঠ জোড়া প্রসারিত করে একটুখানি হাসার চেষ্টা করলো। নিষ্প্রাণ সে হাসি কিছুটা মলিন স্বরে আওড়ালো, তুই হঠাৎ? বিভান চোখ তুলে তাকালো ইমাদের পানে। হৃদয়ে কিঞ্চিত খারাপ লাগা সৃষ্টি হলো তার। কয়েকদিন পূর্বেই ইমাদ নামক ছেলেটার সুদর্শন হাসি খুশি, চটপটে এবং নাদুস নুদুস ছিল। মাত্র এই কয়দিনের ব্যবধানেই ছেলেটার মুখটা কেমন চুপসে গেছে। চোখের নিচে কালি জমেছে, উস্কো খুস্কো চুল। দেখেই বোঝা যাচ্ছে এ চুলে চিরুনি করা হয়নি অনেক দিন। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, রাতের ঘুম একদমই বাদ দিয়ে দিয়েছিস নাকি? ইমাদ দরজাটা খোলা রেখেই গিয়ে বসলো বিছানায়। হালকা হেসে বলল, কি করব, ঘুম আসে না। রাতের আধার ঘনিয়ে এলে চারদিকটা নীরব হয়ে পড়লেই যেন যত রাজ্যের সব দুঃখ কষ্ট আমার উপর ভর করে। তখন মনে হয় পৃথিবীতে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। ছোটবেলা থেকে এই পর্যন্ত সকল পাওয়া না পাওয়ার হিসেবগুলো মনে পড়ে ওই রাতের আধারে। তাই বলে এইভাবে রাতের পর রাত জাগলে তো যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বে। তাচ্ছিল্যের হাসি হাসলো ইমাদ। ম্লান স্বরে বলল, যার মনে ক্লান্ত, অসুস্থ, বিধ্বস্ত, তার সামান্য শরীর অসুস্থতায় আর কি আসে যায়। বিভানের মায়া লাগলো। হাজার হলেও তারা দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে।
একে অপরের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে। একজনের বিপদে অন্যজন কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েছে। আচ্ছা, তারা দুজন কেন এক নারীকে ভালোবাসলো? আজ যদি তারা দুই নারীকে ভালোবাসতো, আলাদা আলাদা দুই নারীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতো, তবে বোধহয় কাউকেই এই পরিস্থিতির শিকার হতে হতো না। কিন্তু আজ ইমাদের যে বিধ্বস্ত অবস্থা, তার জন্য বিভান নিজেও অনেকটা দায়ী। ইমাদ চেষ্টা করে যাচ্ছিল রূপন্তীর মন পাওয়ার। হতেও পারত ছেলেটার প্রচেষ্টায় রূপন্তীও এক পর্যায়ে এসে গলে গেছে, ভালোবেসে ফেলেছে ইমাদকে। কিন্তু বিভান তাদের মাঝখানে ঝড় হয়ে এলো। প্রচেষ্টার তুলনায় সে মেয়েটাকে জোর জবরদস্তিকে বেশি প্রাধান্য দিল। নিজের ভালোবাসার তেমন বহিঃপ্রকাশ না ঘটিয়ে মেয়েটাকে গোপনে সবার অগোচরে নিজের করে নিল, এক প্রকার কেড়ে নিল ইমাদের থেকে। বিভানের হৃদয়ে কিঞ্চিত অপরাধ বোধ জন্মালো। নত স্বরে বলল, আমি জানি আমি অন্যায় করেছি তোর সাথে। রূপন্তীকে আমার জোর করে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল ইমাদ। হেসে বলল, আমার তোর বা রূপন্তীর উপরে কোনো অভিযোগ নেই। ও আমার ভাগ্যে ছিল না। ভাগ্যে যদি থাকতো তবে পৃথিবীর কোনো শক্তির সাধ্য ছিল না রূপন্তীকে আমার থেকে কেড়ে নেওয়ার। থামলো ইমাদ, ফের মলিন স্বরে বলল, জীবনে কিছু পেতে হলেও শুধু চেষ্টা দ্বারাই সফল হওয়া যায় না, ভাগ্যেরও প্রয়োজন হয়। ওই যে কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। রূপন্তী তোর ভাগ্য ছিল তাই তুই পেয়েছিস, জোর জবরদস্তি তো একটা উছিলা মাত্র। তুই যদি ভাগ্যকে মেনে নিয়ে থাকিস তাহলে বাইরে বের হচ্ছিস না কেন? রাতে না ঘুমিয়ে চোখের নিচে কালি জমেছিস কেন? বললেই কি সব পারা যায়? আমি চেষ্টা করছি ভাগ্যকে মেনে নেওয়ার, প্রতিনিয়ত যুদ্ধ করছি নিজের সাথে। বাহিরে না গিয়ে, রূপন্তীর সম্মুখে না গিয়ে প্রচেষ্টা চালাচ্ছি সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার। হাজার হলেও ওই রূপন্তী মেয়েটাকে ভালোবাসি আমি। নিজেকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ না করে বাহিরে গিয়ে মেয়েটার সম্মুখে দাঁড়ালে দেখা যাবে আমি আবারও যদি দুর্বল হয়ে পড়েছি, আবারও চেয়ে বসেছি তাকে, তখন বিষয়টা না ওর কাছে ভালো লাগবে, না তোর কাছে আর না আমার কাছে। তার থেকে কিছুদিন আমার তোদের থেকে দূরে থাকাই শ্রেয়। দীর্ঘশ্বাস ফেলল ইমাদ, ফের বলল, আর চোখে নিজের কালি, এটা আজ আছে কাল নেই। আজ রূপন্তীকে ভালোবেসে এ কালি পড়েছে, কাল ভুলে গিয়ে এ কালি উঠে যাবে। বিমানের দৃষ্টি শীতল হলো, শান্ত কণ্ঠে সে শুধালো, তুই কখনো ভুলতে পারবি ওকে? হয়তো পারবো না, আর সবচেয়ে বড় কথা আমি তাকে ভোলার চেষ্টাও করব না। তবে আগের মতো তাকে নিয়ে স্বপ্ন দেখব না, তাকে নিজের করে চাইব না, ভালোবেসে আর স্মরণ করব না। মাঝে মাঝে শুধু দীর্ঘশ্বাস ফেলে বিশাল আকারের পানে তাকিয়ে বলবো, তুমি কেন আমার হলে না? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিভানের। ইমাদের কথার পরিপ্রেক্ষিতে সে আর কিছু বলার মতো খুঁজে পেল না। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। সে নিজের সুখের নেশায় অন্যের সুখ কেড়ে নিয়েছে, নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার তাগিদে অন্যকে নিঃস্ব করেছে। এই পৃথিবীর বুকে এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? তবে দোলাও তো ভালোবাসে ইমাদকে। ইমাদ যেমন রূপন্তীকে না পেয়ে কষ্ট পাচ্ছে, তেমনি দোলাও তো কষ্ট পাচ্ছে। বিভান সময় নিল একটু, অতঃপর বলল, দোলা ভালোবাসে তোকে। জানি আমি। ওই মেয়েটা কষ্ট পাচ্ছে তোকে না পেয়ে। পেতে দে। বিভান কিঞ্চিত অবাক হলো। ইমাদ যেমন কষ্ট পাচ্ছে, দোলাও তো তেমনই কষ্ট পাচ্ছে। সেই হিসেবে ইমাদের কি উচিত ছিল না দোলার কষ্টটা কি একটু লাঘবের চেষ্টা করা, দোলাকে উপলব্ধি করে তাকে নিজের জীবনে ঠাঁই দেওয়ার? হতে পারতো তারা দুজন দুজনের জীবনে এলে খুব সহজেই নিজেদের কষ্ট ভুলে থাকতে পারত, একে অপরের রঙে মেতে উঠে অতীতকে ভুলে যেতে পারত। বিভান কিছুটা অবাক স্বরেই বলল, দোলার কষ্টটাও তোর মতোই। তোর কি উচিত নয় ওই মেয়েটার কথা একটু ভাবো, ওর কষ্টটা একটু লাঘব করা? তাছাড়া ওই মেয়েটার সাথে জড়ালে দেখবি তুই খুব তাড়াতাড়ি সবকিছুর থেকে মুভ অন করতে পারবি। ইমাদ হাসলো, বিভানের বাহুতে হাত রেখে বলল, দোলার সাথে জড়ালে আমি হয়তো খুব তাড়াতাড়ি অতীত ভুলে যেতে পারবো, মুভ অন করতে পারবো, কিন্তু এটা ওই মেয়েটাকে ঠকানো হবে, নিজের জন্য ওই নির্দোষ মেয়েটাকে ব্যবহার করা হবে। কিভাবে? আমি এখন রূপন্তীকে ভালোবাসি, আমার ধ্যান জ্ঞান মন সব রূপন্তীর দিকে। এই মুহূর্তে আমার দোলার সাথে জড়িয়ে যাওয়া মানে তাকে ভালো না বেসেও তার সাথে অভিনয় করা। ওই মেয়েটা তো আমার কাছে অভিনয় চাইনি, সে চেয়েছে ভালোবাসা। তাহলে আমি কেন তাকে অভিনয় উপহার দেব?
আমি দোলার মুখপানে যতবার তাকাবো ততবার আমার মনে পড়বে রূপন্তীর মুখটা। এটা কি ওই মেয়েটার অগোচরে তাকে ঠকানো নয়? হতে পারে দোলার সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেলাম রূপন্তীকে, কিন্তু শেষ অবধি দোলাতে ভালোবাসবো তার গ্যারান্টি কি? এমনও হতে পারে রূপন্তীর প্রতি আমার সকল অনুভূতি মরে গেলে কিন্তু দোলার প্রতি কোনো অনুভূতি জন্মালো না। না, আমি ওই মেয়েটাকে ঠকাতে পারবো না, নিজের অতীত ভুলতে ব্যবহার করতে পারবো না। জীবনের কোনো ক্ষণে যদি আমি রূপন্তীকে ভুলতে পারি তবেই দোলাকে স্বপ্ন দেখাবো, তাকে ভালোবাসার চেষ্টা করব। বিভান বুঝলো ইমাদের কথাগুলো, আর সে কথা বাড়ালো না। বসা থেকে উঠে দাঁড়ালো, ইমাদের কাঁধে হাত রেখে বলল, দেখ, যেটা ভালো মনে করিস কর, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের আগের ইমাদকে ফিরে পেতে চাই। প্রত্যুত্তরে ইমাদ হাসলো, শুধু বলল না কিছুই। বিভান আর তেমন কথা বাড়ালো না, শুধু বলল, এখন আসছি আমি। বিভান দরজার পানে পা বাড়ালো। হঠাৎ পিছন থেকে ইমাদ প্রশ্ন করলো, তুই রূপন্তীকে হঠাৎ বিয়ে কেন করলি? তখনই ইমা বেশ উৎফুল্ল ভঙ্গিতে আসছিল ইমাদের কক্ষে। তবে কক্ষের সম্মুখে আসতেই হঠাৎ এমন একটা বাক্য শ্রবণে থমকে গেল সে। বিভান বিয়ে করেছে, তাও ওই রূপন্তীকে, মানে ওই ড্রাইভারের মেয়েটাকে। হৃদয় ভারী হয়ে উঠল ইমার। মনে হলো যেন তার বুকের ভেতরে থাকা ছোট্ট কলিজাটাকে কেউ খামছে ধরেছে। ইমা যখন প্রথম শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিল, একটু একটু করে বুঝতে শুরু করেছিল ভালোবাসা নামক অনুভূতিকে, তখনই মন দিয়েছিল বিভানকে। তবে লজ্জা, ভয়, সংকোচে কখনো প্রকাশ করা হয়নি মনের কথা। কিন্তু আজ সে কি শুনছে? তার ভালোবাসার পুরুষ বিয়ে করে ফেলেছে, তাও অন্য কাউকে। ইমার শরীর কেমন আশার হয়ে পড়ল, ভিতরে যাওয়ার আর শক্তি পেল না। দাঁড়িয়ে রইল দরজার সম্মুখেই। তখনই তার কর্ণে ভেসে এলো বিভানের উত্তর, ভালোবাসি বলে। ইমাদ ভ্রু কুঁচকালো, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলো, কিন্তু তুই তো রূপন্তীকে পছন্দ করতি না, ওর বাবাকে নিজের পিতামাতার হত্যাকারী মনে করতি, তার জন্যই তো তুই দেশ ছাড়লি। তাহলে হঠাৎ এই ভালোবাসা এলো কোথা থেকে? ইমার ভ্রু জোড়া কুঁচকে এলো। এটা তো ভেবে দেখিনি সে। সত্যি তো বিভান রূপন্তীর বাবা এবং তার পরিবারকে ঘৃণা করত। সেই ঘৃণার তাড়নায় না ওই ছোট বয়সে পাড়ি জমালো স্পেনে। তাহলে এখন কেন হঠাৎ তার মেয়েকেই বিয়ে করলো? এর মধ্যে কি ভালোবাসা রয়েছে নাকি অন্য কিছু? অন্য কিছু থাকলেও তো থাকতে পারে। ইমা দ্রুত নিজের মোবাইলের ভিডিও অপশন অন করলো। দরজার আড়ালে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করলো বিভান এবং ইমাদকে। বিভান সময় নিল একটু, বেশ রুক্ষতার সাথে বলল, হ্যাঁ, আমি ঘৃণা করি রূপন্তীর বাবা সেলিম হোসেনকে। ওনার জন্যই মারা গিয়েছিলেন আমার বাবা মা। উনি আমাকে এতিম করেছিলেন। থামলো বিভান, কণ্ঠটা কিছুটা নরম করে বলল। তপ্ত নিঃশ্বাস ফেললো ইমাদ। মৃদু স্বরে সে বলল, ভালো রাখিস ওকে, আর কষ্ট দিস না। বিভান উষ্ঠ প্রসারিত করলো। ছেলেটার কাঁধে হাত রেখে অভয় দিল সে ভালো রাখবে রূপন্তীকে। অতঃপর বেরিয়ে গেল বাড়ি থেকে। বিভানের বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়েছে। সূর্যের উজ্জ্বল আলোকে বিদায় জানিয়ে চারদিকটা ঢেকে গেছে কৃষ্ণাভ আধারে। ইমাদের কথাগুলো শুনে আজ বেশ খারাপ লেগেছিল বিভানের। অপরাধ বোধ জেগেছিল হৃদয়ে। কিন্তু আবার যখন রূপন্তীর কথা স্মরণে এসেছে তখন সব অপরাধ বোধ কেটে গেছে। রূপন্তী শুধু তার ভালোবাসাই নয়, একমাত্র বাঁচার কারণ। তাহলে সেই বাঁচার কারণ কে? সে কিভাবে ইমাদের হাতে তুলে দিল? ইমাদের তো সব আছে, বাবা মা, পরিবার পরিজন। ছোটবেলা থেকে সবটা পেয়ে, সবার ভালোবাসা পেয়ে স্বয়ং সম্পূর্ণভাবে বড় হয়েছে সে। কিন্তু বিভান কি পেয়েছে? মা বাবার মৃতমুখ, একরাশ মানসিক অশান্তি, হতাশা, অবসাদ, একাকিত্ব। এত বছর একা একা থাকতে থাকতে বিভান তো সুন্দরভাবে বাঁচতেই ভুলে গিয়েছিল। রূপন্তী আসার পর সে ভুল সংশোধন হয়েছে। ওই মেয়েটার সান্নিধ্যে এসে সে একটু খুশি থাকতে শুরু করেছে, একটু বাঁচতে শুরু করেছে, নিজের অতীতের কালো অধ্যায়কে ভুলতে শুরু করেছে। ইমাদ যেমন রূপন্তীকে না পেয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে, বিভানও তো মেয়েটাকে না পেলে ঠিক এভাবে বিধ্বস্ত হয়ে পড়তো।
হ্যাঁ, এটা ঠিক যে সে জোরপূর্বক রূপন্তীকে নিজের করে অন্যায় করেছে, কিন্তু সে যা করেছে ভালোবেসে করেছে, একটা সুস্থ সুন্দর জীবনের আশায় করেছে, বেঁচে থাকার জন্য করেছে। বিভান মনের মধ্যে আকাশ পাতাল ভাবনা নিয়েই প্রবেশ করলো বাড়িতে। তার ফেরার শব্দ পেয়েই রূপন্তী দৌড়ে এলো কক্ষ থেকে। এতক্ষণ সে বিভানের ফেরার অপেক্ষাতেই ছিল। ওদিকটায় কি অবস্থা? ইমাদ সুস্থ আছে নাকি অসুস্থ কে জানে। রূপন্তীর মতে যাই হোক না কেন, ইমাদের আজ এ অবস্থার জন্য সেই দায়ী। তারই উচিত হয়নি কারো কাছে কোনো সাহায্য চাওয়ার। প্রয়োজনে নিজের সমস্যাগুলো নিজে সংশোধন করত, আর নয়তো সেই সমস্যার ভিতরে নিজেকে মেলে দিয়ে দিন যাপন করত। তবু সাহায্য চাওয়া উচিত হয়নি। সে যদি সেদিন ইমাদের নিকট সাহায্য চাইতো না যেত, তাহলে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠতো না, আর সে তাকে ভালোবাসতো না। তারপর যখন রূপন্তী বুঝলো ইমাদ তাকে ভালোবাসে, তখন নিজের ভদ্রতা প্রদর্শনে চুপ না থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়ানো উচিত ছিল। তাতে হয়তো তাদের বন্ধুত্ব ভাঙতো, কিন্তু আজকের এই পরিস্থিতি তো উৎপন্ন হতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কিছুটা চিন্তিত স্বরে শুধালো, ইমাদ ভাইয়ের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? বিভান চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। মেয়েটার মুখ দর্শনে হৃদয়ে এক রাস শীতলতা হানা দিল, যেন তার প্রশান্তিতে ছেয়ে গেল মন প্রাণ। আজ যদি এই মেয়েটা তার না হয়ে ইমাদের হতো, তবে এত প্রশান্তি সে কোথায় পেত। বিভান লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রূপন্তীর পানে। হুট করেই মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। কাঁধে থুতনি রেখে বলল, কিন্তু ইমাদ ঠিক আছে। রূপন্তী একটু স্বস্তি পেল। বিভানকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। বিভান গেল না, বরং তাকে কোলে নিয়ে বসলো বসার কক্ষের সোফায়। মেয়েটার ঘাড়ে মুখ গুজে বলল, আর একটু থাকো না আমার কাছে। সারাক্ষণই তো থাকি, আর কত থাকবো? ছাড়ুন এখন, খাবেন চলুন। বিভান রূপন্তীর ঘাড় থেকে মুখ তুলল, মেয়েটার চোখে চোখ রেখে বলল, রাতে তো থাকো না। রূপন্তী এলোমেলো দৃষ্টি ফেলল। সে ঠিক জানে এই রাতে থাকো না বলে আজ রাতেই তাকে নিজের কক্ষে নেওয়ার চেষ্টা চালাবে এই লোক। মেয়েটা এবার বিভানের কোল থেকে ওঠার জন্য ব্যস্ত হলো। তাড়া দিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ছাড়ুন আমাকে। বিভান তবু ছাড়লো না, বরং মেয়েটাকে আরো গাঢ়ভাবে জড়িয়ে নিল নিজের সাথে। আবদারের স্বরে বলল, ছাড়বো, আগে একটা চুমু খাও আমাকে। রূপন্তী চমকে উঠল, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কি বলছে এই লোক? সে চুমু খাবে? ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার দুই গাল জুড়ে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আজ সারা রাত বসে থাকো আমার কোলে। সারা রাত? রূপন্তীর বিস্মিত কণ্ঠস্বর বিভান ভাবলেশহীনভাবে জবাব দিল। হুম। মেয়েটা ভাবল কিছুক্ষণ, অতঃপর হুট করেই ঠোঁট ছুঁইয়ে দিল বিভানের গালে। হক চোখে উঠল ছেলেটা। রূপন্তী সত্যিই তাকে চুমু খেয়েছে। ঘটনার আকম্মিকতায় হাত আলগা হলো তার। এই সুযোগে মেয়েটা ছুটে পালালো কোল থেকে। ভেবাচেকা খেয়ে গেল বিভান। চুমুর আকম্মিকতা কাটানোর তো একটু সুযোগ দিবে, তার আগেই পালিয়ে গেল মেয়েটা। রাত্রি খুব বেশি নয়, কৃত্রিম সোডিয়ামের আলোয় উজ্জ্বল চারপাশ। সেই সাথে শোনা যাচ্ছে জনমানবের ব্যস্ত কলধ্বনি। ইমা তার কক্ষে একা একা শুয়ে আছে, হাতে মোবাইল নিয়ে বারবার দেখছে তখনকার বিভান আর ইমাদের কথোপকথনের ভিডিও রেকর্ডিংটা। ইমাদ আর বিভানের সম্পূর্ণ কথোপকথন সে না শুনলেও কিছুটা শুনেছিল। তাতে অন্তত এইটুকু বুঝেছে ইমাদ ভালোবাসে রূপন্তীকে, আর সেই কারণে তার আজ এই অবস্থা। এভাবে ঘরবন্দি
ইমা যখন ভিডিওটা করেছিল তখন অত কিছু ভেবে করেনি। শয়তানি মাথা তার। অবশ্য হবে নাই বা কেন, সারাদিন মায়ের সাথে বসে বসে তো ওই সাংসারিক কৌশল পরিপূর্ণ টিভি সিরিয়ালগুলো মুখস্থ করে সে। আর যতটুকু মুখস্থ হয় না ততটুকু রেবেকা বানু শরবতের ন্যায় গুলে খাইয়ে দেয়। ইমা যখন ইমাদ আর বিভানের ভিডিওটা করেছিল তখন ভেবেছিল দুজনের কথোপকথনের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে এলেও তো আসতে পারে, যা দ্বারা পরবর্তীতে কিছু একটা করা যাবে। তাই আগে ভাগে ভিডিও অন রেখেছিল।